দর্শক লিব্রি 16 টিভি কানাডার মুখোমুখিতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বেশ অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেই সাথে দল হিসেবে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে কার্যত অনুপস্থিত। সেই শূন্য অংশ পূরণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল এখন বেশ তৎপরতা চালাচ্ছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি ছাড়াও সেই তৎপরতায় আছে জামাত ইসলামী সহ অন্যান্য বাম এবং ডান রাজনৈতিক ধারার দলগুলো। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং কোন রাজনৈতিক বন্দোবস্তই বা করছে বিএনপি? এসব কিছুর উত্তর জানতে আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত আছেন, যিনি কিনা তার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে সবসময় রাজনীতিতে নিজের স্বচ্ছ অবস্থান জানান দিয়েছেন এবং তিনি বিএনপির নীতি নির্ধারণী ফোরামের অন্যতম একজন সদস্য। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনি আপনার শত ব্যস্ততার মধ্য থেকে আপনি আমাদের লিবরি 16 টিভিতে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেমন জি, আছেন আপনি? আমি আছি ভালো। আপনাদের ধন্যবাদ। আমি নিজেও কৃতজ্ঞ যে আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। আ দুদু ভাই, আপনি আসবেন জেনে আমাদের অনেক দর্শক অনেক প্রশ্ন পাঠিয়েছেন ইনবক্সে এবং আমাদেরও অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তো সচরাচর আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন, তাদেরকে ১ম যে প্রশ্নটি গতানুগতিক আমরা করেই থাকি, সেটি হলো, যেটিকে বাংলাদেশের ২য় স্বাধীনতা আমরা বলছি, কেমন অনুভব করছেন? ২য় স্বাধীনতা যেটা অনেকেই বলছেন, তবে আমার কাছে সেটা হচ্ছে 71 এ ১৬ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে আমরা যেটা অর্জন করেছি। এটাই আমাদের স্বাধীনতা। ৯০ এর গণঅভ্যুত্থান হয়েছে এবং দেশ না সারা দক্ষিণ-পূর্ব এশিয়াতে তোলপাড় করে ২৪ এর যে গণঅভ্যুত্থান সেটা একেবারে ইতিহাসের অনন্য একটি ঘটনা। এই ঘটনার সঙ্গে মুক্তির যে ব্যাপার, শ্বাস নেওয়ার যে ব্যাপার এবং বাধাবন্ধনহীন যে অবস্থা, তারই প্রেক্ষিতে কিছু মানুষ মনে করেছে এটাও একটি স্বাধীনতার আ অংশ। তো দ্বিতীয় স্বাধীনতা কেউ বলেছেন। কেউ আ ৫ই আগস্টের পরপর ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাউকে যে ঈদ মোবারকও জানিয়েছেন। মানে ঈদের সময় যে উচ্ছ্বাস, আনন্দ থাকে সে আনন্দের ভিতর তারা এসেছে। সেইজন্যে ২৪ এর ৫ই আগস্টের যে ঘটনা, সেটা ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদের যারা নিয়ন্ত্রক শেখ হাসিনা এবং তার দোসররা এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর আদতে মনে হয়েছে ৫৩ বছর পরেই আবার একটা সম্ভাবনাময় অবস্থা তৈরি হয়েছে। মানুষ এখন স্বপ্ন দেখে যে সে স্বাধীনভাবে এই দেশে বাঁচতে চায়। নিজের অর্জিত অধিকার নিতে সে বাঁচতে চায়। সে দুবেলা ভাত খেতে চায়। সে একটা মানে কাজের সংস্থান চায়। এই ধরনের যে ঘটনাগুলো, সেই ঘটনায় বলা যায় যে ৫ তারিখ আমাদের মুক্তি দিয়েছে। এটা এভাবে বলা যায়। ওকে, আপনার বক্তব্য পরিষ্কার। তার মানে ২য় স্বাধীনতার স্বাদ, বিশেষ করে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও আপনি বলছেন, আপনি ভালো অনুভব করছেন। আ আপনার দল নিয়ে কিছু প্রশ্ন আমরা করতেই চাই। সেটি হলো, বিএনপি আসলে এখন কোন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এখন রয়েছে? এখন এই উদ্ভূত পরিস্থিতি। এই বন্দোবস্ত শব্দটা আমরা ৫ই আগস্টের পর থেকে খুব বেশি শুনছি। বন্দোবস্ত একটাই, সেটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। বন্দোবস্ত একটাই, তরুণ যারা বুকে রক্ত ঢেলে দিয়েছে, তাদের ভবিষ্যৎ যাতে কণ্টককীর্ণ না হয়ে একটা বাস্তবোচিত কর্মসংস্থানের দিকে বাংলাদেশ এগোয়। বন্দোবস্ত একটাই, মানুষের ন্যূনতম ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তার পছন্দের ব্যক্তি, তাকে সে নির্বাচিত করার অধিকার যেন ফিরে পায়। বন্দোবস্ত একটাই, যে সীমাহীন দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যে পাচারকৃত অর্থ আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশটাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবে। এইসব প্রসঙ্গগুলোই এখন সবথেকে বড় প্রসঙ্গ। আমাদের ৭১ সালে কিছুক্ষণ আগে আমি উল্লেখ করেছি, সেই ঘটনাটি হচ্ছে
গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের ভাগ্য উন্নয়নের বিষয় ছিল। যা স্বাধীনতার পরপরই তৎকালীন শাসক গোষ্ঠীর প্রধান শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেওয়ার পর ক্রমান্বয়ে দেশের অবস্থা ধ্বংসের দিকে এগোয়, যেটি মানুষ গ্রহণ করতে পারেনি। রক্ষী বাহিনী তৈরি হয় বিদেশি মতামতকে আটকে দেওয়ার জন্য। ৪০,০০০ বিরোধী দলের নেতাকর্মীকে ৩.৫ বছরে হত্যা করা হয়। দুর্ভিক্ষ সৃষ্টি হয় সরকারি দলের ব্যর্থতার কারণে। লক্ষ, লক্ষ মানুষ সেই সময় অ্যা এই দেশে মৃত্যুবরণ করে। অমর্ত্য সেনের অ্যা একটা গবেষণায় দেখা গেছে, সেই সময় খাদ্য ছিল। কিন্তু মানুষের তা ক্রয় করে মানে খাওয়ার ক্ষমতা ছিল খাওয়ার না। মতো সেই সময় অবস্থা ছিল না। এই ছিল না। অর্থাৎ এতটাই অব্যবস্থাপনা তখন হয়েছিল যে মানুষ একটা কাজ পায় নাই, যে কারণে সে অর্থ পায় নাই। অর্থ না পাওয়ার কারণে সে খাবার কিনতে পারে নাই। সবকিছু তখন লুটপাটের শুরুটা ৭২ সালের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি। হুম, ৩ বছর পরে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ ৩ বছর আগে হয়েছিল ৭১ সালে, সেই গণতন্ত্রকে কবর দেওয়া হয়। অর্থাৎ সমস্ত দল এমনকি আওয়ামী লীগকেও বাতিল করা হয়। শেখ মুজিব সকল দল বাতিল করে একটি দল গঠন করে, বাকশাল। নতুন দল। সেটি হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। এটা তার কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি। কারণ সে গণতন্ত্রের জন্য একসময় আন্দোলন করেছে, লড়াই করেছে, জেল খেটেছে। স্বাধীনতা যুদ্ধের ৯ মাসে তিনি আত্মসমর্পণ করে অর্থাৎ জেলে গেছেন। সেই যুদ্ধে সরাসরি তার অংশগ্রহণ কোনো রণাঙ্গনে ছিল না। এমনকি কোনো স্বাধীনতা ঘোষণা করেছেন তারও তথ্য প্রমাণ নেই। তারপরেও শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ মনে করেছিল ওই আন্দোলন, ওই যুদ্ধের প্রধান নেতা। কিন্তু তিনি ক্ষমতা নেওয়ার পরে মৃত্যু অবধি যেসব ঘটনার জন্ম দিয়েছেন, সেই ঘটনা পুরোটাই ছিল গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের বিপক্ষে। সেইজন্যে প্রশ্ন হচ্ছে যে হুম, এখন এই ৫ই আগস্ট দীর্ঘ ১৬ বছর তার কন্যা শেখ হাসিনা যে শাসনকাল চালিয়েছে, সেটি সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে শেখ মুজিবের নীতি অনুযায়ী, এবং তিনি এই কথা প্রকাশ্যে বলেছেন, তার লক্ষ্য হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করা, কর্মসূচি প্রতিষ্ঠা করা। তো শেখ মুজিবের কর্মসূচি তো মানুষ হত্যা ছিল, দুর্ভিক্ষ সৃষ্টি ছিল, একদল প্রতিষ্ঠা ছিল। এগুলো আদতে কর্মসূচি। তো সেটি তিনি এদেশে প্রতিষ্ঠা করেছিলেন এবং শেষ রক্ষা তার হয় নাই। দীর্ঘ সময় লাগলেও একসময় তাকে পালিয়ে তার নিজের জীবন রক্ষা করতে হয়েছে। দল, কর্মী, দেশবাসী সবাইকে ফেলেছে। শুধুমাত্র পিয়ারে বোনকে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে সে পালাইছে এবং এখন তবে পর্যন্ত তার মানে আপনি বলছেন যে মানে দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা আপনি বলছেন। কিন্তু আসলে এই উদ্ভূত পরিস্থিতিতে এখন তো বেশ রাজনৈতিক গোষ্ঠীকে তৎপরতা চালানো দেখতে পাচ্ছি আমরা চালানো দেখতেই। তো সেই জায়গায় আসলে বিএনপি কোথায়? বিএনপি এখন কি মানে জোটে নাকি আসলে ভোটে? গত ১৬-১৮ বছরই ছিল। এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জোটে এবং ভোটে সবসময় বিএনপি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে গত ১৮ বছর ধরে। সেই লড়াইটা শত, শত কর্মী তার গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। আর হাজার, হাজার কর্মী মৃত্যুবরণ করেছে এবং সেটি খুব আ হৃদয় বিদারক। এই ১৬ বছর বা ১৭ বছরের লাগাতার সংগ্রামের সময় তার যে মিত্র অর্থাৎ গণতন্ত্রের সপক্ষে জামাত, মানে খণ্ডিত কিছু জাতীয় পার্টি বা বাম ঘরানার কিছু রাজনৈতিক দল, দক্ষিণপন্থী কিছু, এরা কিন্তু হুম, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তারাও রাস্তায় ছিল এবং তারাও লড়াই করেছে। হুম, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও জেলে গেছে, মামলা হামলার শিকার হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল হিসাবে সবসময় বলে এসছে যে পরিবর্তনটি গণতন্ত্র সম্মত হওয়ার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন। যেটি
শেখ হাসিনা পরপর ৩ টি নির্বাচনে একেবারে তার মতো ১৪, ১৮, ২৪ তার মতো করেছে। অর্থাৎ এটা পরিবর্তন বা গণতান্ত্রিক সম্মত হয় নাই। হ্যাঁ, যেটাকে আমরা শুনেছি আমরা তার যে নির্বাচন কমিশনারের কাছ থেকে আমরা শুনেছি যে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে এরকম করেই তিনি গত ৩ টি ইলেকশন করেছেন। ১৪ র ইলেকশন। আপনি পৃথিবীতে এটি পাবেন না। যে বিনা ভোটে। ১৫৪ জনকে মানে মানে বিনা ভোটের অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা নেই। যেটা মানে সংবিধান সম্মতও না। আপনার কি সংবিধানে মূল স্পিরিটটা হচ্ছে নির্বাচন হইতে হইবে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অর্থাৎ আপনার নির্বাচনে প্রতিপক্ষ থাকতে হবে। হুম, এইসব নির্বাচনে অ্যা একেবারেই বিনা ভোট বা আ প্রতিদ্বন্দ্বিতাহীন ১৫৪ টা সিটে। একটা সরকার হয়েছে। পৃথিবীর আমি কোন সামরিক আইন হয়েছে, ক্ষমতা অন্যভাবে দখল হয়েছে। কিন্তু ভোটের নামে এত বড় তামাশা এবং এই নির্বাচনকে যারাই বিরোধিতা করেছেন, হয় তাদের প্রতি মানে হিংসাত্মক আক্রমণ সেটি পুলিশ বাহিনী করেছে। কোন ক্ষেত্রে তার দলীয় বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এরা করেছে। গুন্ডা বাহিনী হুম, করেছে। এবং অনেককে মেরে ফেলেছে, অনেক বাড়িতে আগুন দিয়েছে, অনেককে জেলে ভরছে। কিন্তু তাকে নিবৃত্ত করা সম্ভব হয়নি। এবং এটি শুধু আমার দেশে না, সারা বিশ্ব এটা দেখছে। নির্লজ্জাহীন একজন মানে শাসক হিসাবে মানে এতটা ভয়ংকর ১৪ সালে হয়েছে তার চিন্তা করা যায় না। পরবর্তী ১৮ সালের নির্বাচন ওই যে জাপানি রাষ্ট্রদূত বলেছিল, ছোট্ট করে বলি, যে তিনি নিজে এই নির্বাচনকে বলছেন এরকম নির্বাচন তিনি সারা জীবনে কখনো দেখেননি। কোথায় বিশ্বের দেখেনি। কোন জায়গায় তিনি এটা দেখেননি। মধ্যরাত্রে আইন শৃঙ্খলা বাহিনী দলীয় লোকজন দিয়ে ব্যালট বাক্স ভরা হয়েছে। অর্থাৎ সকাল পর্যন্ত সে অপেক্ষা করেন নির্বাচন এবং এই জায়গায় তৎকালীন সেনাপ্রধান মিস্টার আজিজ হুম, হুম। এই ঘটনায় সরাসরি যুক্ত ছিল। পরবর্তীতে বোঝা যায়। অর্থাৎ সেনাবাহিনীর যে সুনামটা ছিল, সেই সুনামটাও ভুলুণ্ঠিত করা হয়। আর ২৪ সালে তো বলার কোনো অবস্থায় কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। আমির, আমির আর ইলেকশন যেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। হ্যাঁ, আমির, আমির। আমির ইলেকশনে এটা। আর সবথেকে মানে ভয়ংকর দিক হচ্ছে আমার প্রতিবেশী দেশ যাকে আমরা বন্ধু ভাবি, যে দেশটিকে গণতান্ত্রিক দেশ হিসাবে মনে করি। তারা এই ৩ টে নির্বাচনে নির্লজ্জার মতো শুধু সমর্থন দেয়নি। নির্বাচন সমাপ্ত হওয়ার আগেই তারা প্রধানমন্ত্রীর হাউসে অর্থাৎ গণভবনে গিয়ে শেখ হাসিনাকে অভিনন্দিত করেছে। অভিনন্দন সেই জানিয়েছি। অভিনন্দন জানিয়েছে এবং সেই দেশটি এখন এই গণহত্যাকারী লুটেরাকে সসম্মানে এখন তারা আশ্রয় আশ্রয়ও দিয়েছে। দিয়েছেন। আপনি 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 বললেন বলে আরকি সেটি হলো মানে এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার তার সাথে একটা টানাপোড়েন চলছেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে। ধরেন বিএনপি সরকার গঠন করল, বিএনপি সরকারে আসলো। সেই সময়কালীন সময়টার কথা বলছি। তখন আপনাদের সাথে মানে ভারত নীতিটা কেমন হবে? মানে আপনারা কি ভারতপন্থী হবেন? নাকি চায়নাপন্থী হবেন বা অন্য আমেরিকাপন্থী? বাংলাদেশপন্থী হব। বিএনপি স্পষ্টত বাংলাদেশপন্থী ছিল। বাংলাদেশের জন্যে এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন এবং তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে জীবনও দিয়েছেন। আমরা মনে করি যেকোনো দেশের সঙ্গে আমাদের মানে বৈদেশিক নীতি হচ্ছে যেকোনো দেশের সঙ্গে মানে সমমর্যাদার ভিত্তিতে। দেশ ছোট কি বড় এটি ব্যাপার না। সমমর্যাদার ভিত্তিতে আপনার সম্পর্কটা হতে হবে। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। হুম, অর্থ, অস্ত্র দিয়েছে, জায়গা দিয়েছে। আমরা কৃতজ্ঞ। অকৃতজ্ঞ জাতি না। বাঙালি সবসময় বাংলাদেশীরা এই কৃতজ্ঞতা জানায় এবং বলে। তার অর্থ এই নয় যে ভারতের সঙ্গে দাসত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। যেমন আমার বন্দর ব্যবহার করবে, কিন্তু সেখানে কোনো পে করবে না। হুম, আমার ভূমি ব্যবহার করবে, রেল লাইন ব্যবহার করবে, সেখানে কোনো পে করবে না। আমার আকাশসীমা ব্যবহার করবে, সেখানে কোনো পে করবে না। এটা সমমর্যাদাপূর্ণ হতে পারে না। যেমন মানে একটা খুনিকে তারা জায়গা দিয়েছে। কিন্তু একজন বাংলাদেশী পর্যটককে তারা ভিসা দিবে না। হ্যাঁ, তারা ভিসা না দিতে পারে। কিন্তু সেটি একটি
বাস্তবোচিত কারণ থাকতে হবে। বাংলাদেশিরা ভারতে গিয়ে আশ্রয় খোঁজে না। বরঞ্চ ভারতীয়রা লক্ষ, লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কর্ম উদ্যোগে তারা এখানে থাকে। এখান থেকে একটা রেমিটেন্স ও তারা ভারতে পাঠায়। অর্থাৎ গার্মেন্টস সেক্টরে ভারতের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এখানে চাকরি করে। যেমন আমাদের বহু মানুষ মালয়েশিয়া, মিডল ইস্টে এবং ইউরোপে থাকে এবং কাজ করে। সেখান থেকে আমার বাংলাদেশে একটা বড় আ অর্থ আ পায়। তো সেই কারণে ভারত একেবারে কোন রকম মর্যাদা ছাড়া মানে আমার ভূমি ব্যবহার করবে, আমার সবকিছু ব্যবহার করবে। হুম, এটা আপনার বোধহয় খেয়াল আছে কিনা? আ একসময় মশিউর রহমান সাহেব শেখ হাসিনার আ বোধহয় হ্যাঁ, অর্থ অর্থনৈতিক উপদেষ্টা উপদেষ্টা ছিলেন। হুম, হ্যাঁ, খুলনার মানুষ। এই ভদ্রলোক একসময় গণ সে কি গণতন্ত্র মঞ্চ বানিয়ে সংবিধানের বাইরে গিয়ে হাসিনাকে সমর্থন করেছিল। হু, হু। ভয়ংকর। মানে সে আবার বলেছে, "ভারতের সঙ্গে যে বন্ধুত্ব" মানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল, "সেখানে কি টাকা চাওয়া যায়? বন্ধুর কাছে টাকা চাওয়াটা লজ্জার ব্যাপার তো।" মানে মানে আমরা তো এও মানে বলতে শুনেছি তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মোমেন, তিনি হ্যাঁ, বলেছেন ভারতের সাথে সম্পর্কটা একটা স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক। মানে এরকম বিভিন্ন আমরা বক্তব্য শুনেছি সেই মানে সময়। এবং সে এই কথাও সে বলেছিল যে ভারতকে সে বলে আসছে, ভারতীয়র এবং আওয়ামী লীগের স্বার্থে আওয়ামী লীগের বারবার তারা সমর্থনের প্রত্যাশা করে। মানে বাংলাদেশ। ভারতের স্বার্থে এই শব্দটা সে উচ্চারণ করেছিল সিলেটে। এটা আওয়ামী লীগ। এবং এটি এক্সাক্টলি। বাংলাদেশের মানুষ নেয় নাই। নেয় নাই বলে আওয়ামী লীগের সরকার, এমপি তাদেরকে পালাতে হয়েছে। কিন্তু দুদু ভাই আ আ আম আমরা তো এও দেখেছি যখন জনাব মোদি সাহেব সরকার গঠন করল সেই সময় আমরা তো দেখেছি যে বিএনপির পার্টি অফিসেও মিষ্টি বিতরণ হয়েছিল, মিষ্টি খাওয়া-খাওয়ি হয়েছিল। হঠাৎ আপনাদের মধ্যে কি এমন টানাপোড়েন হলো যে মোদি বিএনপি বিরোধী আচরণ না, করা না, শুরু না, করল? না। এটা বোধহয় আমাদের কিছু বাইরের পত্রিকা তো আছে, মিডিয়াও আছে। যে সময় লেখা আছে সেই সময় বিএনপির আমার দেশটা কিন্তু বন্ধ। চ্যানেল 1 কিন্তু বন্ধ ছিল। এখনো পর্যন্ত কিন্তু যে মিডিয়া আছে, এটা কিন্তু আওয়ামী লীগের বাইরে কোনো মিডিয়া না। যেমন দেখবেন যে বিএনপি চাঁদাবাজি করছে। কিন্তু কোথায় করছে, কোন পর্যায়ে করছে, তার নামটা কি, কোন গ্রামে, কোন শহরে এটা লিখবে না। ১ম হু, হু। আলো এরকম লিখবে যে বিএনপি চাঁদাবাজি করছে। কিন্তু কোথায় করছে এটা আমি দেখছি না। বিএনপি আম থেকে স্পষ্ট করে বলা আছে যদি কেউ চাঁদাবাজি করে বিএনপির পক্ষে তাকে ধরে স্টেট পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার জন্য। মিলিটারিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। হু, হু। পুলিশের তো আছেই। কিন্তু আমি অ্যাক্টিভ হব না কিন্তু প্রচারণাটা আমি লিখবো, রেডিওতে বলবো, টিভিতে প্রচার করব। কিসের জন্য? বিএনপিকে ঘায়েল করার জন্য। এই বিএনপিকে ঘায়েল করার জন্যেই 111 হয়েছিল। 111 কে হাসিনা বলেছিল এটা তার আন্দোলনের ফসল। হুম, মিস্টার মঈন এবং ফখরুদ্দিন সাহেব এমন একটা নির্বাচন করছিল বিএনপি ২৯ টা সিট পেয়েছিল। ২৯ টা। যেকোনো সময় বিএনপি যদি নরমালি ইলেকশনকে ক্ষমতায় নাও যায়, ১০০ এর ঊর্ধ্বে সে সিট পাওয়ার যোগ্য একটা পার্টি। তো কনস্পিরেসিটা মঈন ফখরুদ্দিন 111 থেকেই শুরু হয়েছে। এখনো যে নেই এটা আমি বলব না। বিএনপি ঠেকাও। তো সেই যারা কারণে হ্যাঁ, বিএনপির কন্টিনিউ করুন। বিরুদ্ধে যে ঘটনাগুলো আসছে, মোদি আমার রাজনীতি করে না। মোদি একেবারে ধর্মন্ধ গোষ্ঠী, উন্মাদ গোষ্ঠী বলবো আমি। সেখানে শুধু আ মুসলমান হত্যা করেনি। আপনার খাদ্য তালিকাও নির্ধারণ করে দিয়েছে তারা। অর্থাৎ কে কি খাবে? গরুর মাংস খাবে না কাসিমের মাংস খাবে? হু, হু। এটা নির্ধারণ করে দিয়েছে। তো এই উন্মাদ গোষ্ঠীকে সমর্থন করার কোনো কারণ নাই। এরা হচ্ছে ভারতের না, সারা বিশ্বের জন্যেই মানে মহাসাম্প্রদায়িক একটা গোষ্ঠী। সেই গোষ্ঠী জিতলে বিএনপি কিসের জন্যে ইয়ে করবে? হ্যাঁ, ওকে, ভারতের সঙ্গে সমতা ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ বিএনপি চায়। তার আচ্ছা। অর্থ এই নয় যে, যেকোনো রাজনীতি বিসর্জন দিয়ে মানে যাই আসবে তার নিয়ে খুব আমাকে মানে উন্মাতাল হতে হবে। মানে এইজন্যে নতজানু হয়ে আপনারা সেই ইয়েটি স্বীকার করবেন না আপনি বলে দৃঢ়তা প্রকাশ না করছেন। প্রশ্নটা আমরা তো আগাগোড়া বলে আসছি, এখনো বলি সমতা ভিত্তিক মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এবং ওকে। আরেকটা কথা আমি এই ক্ষেত্রে বলি, হু, হু। ভারত বা পাকিস্তানে আলোচনার মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জন করেছে।
বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়াতে একমাত্র দেশ যারা যুদ্ধ করে রক্ত দিয়ে, একসাগর রক্ত দিয়ে কার্যত তারা কিন্তু স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীন এনেছে। তো এই বাঙালি জাতি বিশ্বের যেখানেই থাকুক না কেন, আমি মনে করি তারা বীরের জাতি। তাদের কিছু নিঃসন্দেহে। ত্রুটি আপনি বলতে পারেন। তো সেই জাতির প্রতিনিধি হিসাবে আমি মনে করি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এইসব জাতিগোষ্ঠী থেকে একটু আলাদা। সেইজন্য মর্যাদার জন্য যারা লড়াই করতে পারে, স্বাধীনতার জন্য যারা রক্ত দিতে পারে, হুম। তারা কখনো সমতার বাইরে যাবে এটা আমার মনে হয়। এটি বিশ্বাস করা আসলে খুবই দুরূহ ব্যাপার। আরেকটি বিষয় আমরা যেটি পত্র-পত্রিকায় এবং মিডিয়াতেও জানতে পারছি সেটি হচ্ছে যে আপনারা এই আওয়ামী লীগ মানে বিদায় হওয়ার এই মানে মানে এই মানে প্রেফারেন্স টা আপনারা নিচ্ছেন। এই পয়েন্টে আপনারা নিচ্ছেন। নেয়ার কারণে আপনাদের পার্টি অফিসের তালাগুলো আপনারা খুলছেন এবং পক্ষান্তরে আওয়ামী লীগের পার্টি অফিসে আপনারা তালা ঝুলিয়ে দিচ্ছেন। মানে এটি কি মানে কতটুকু সত্যি বা এমন ঠিক? কোনো ঘটনা না। এমন কোনো ঘটনা নাই। আমরা কখনো বন্ধ করার, বাতিল করার, নিষিদ্ধ করার পক্ষে না। স্পষ্ট করে এর জন্য বিএনপিকে অনেকে সমালোচনা করছে। তালা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। হু, হু। আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ পুড়িয়েছে। শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার জন্যে। জনগণকে দায়ী করা ঠিক না। তাদের অফিস এবং তাদের পালানো এই ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। কেউ যদি পাহাড় ব্যাপারটা থেকে বেশ লাফ দিয়ে ইন্টারেস্টিং না? মানে নিজের অফিসে নিজেই আগুন দিয়ে পুড়িয়ে দিল ব্যাপারটা ইন্টারেস্টিং না? না, পরিস্থিতি তারা তৈরি করেছে। আওয়ামী লীগ নিজে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, জামাত, বিএনপি, বাম ঘরানা যারা বসতে পারেনি অফিসে। এ এ এ এই যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ১৬ বছরে তারা তৈরি করেছিল। হুম, তারা একেবারে মানে কিচ্ছু হবে না এটা ভেবেই তো করেছিল। তার একটা প্রতিক্রিয়া আছে না? তো হুম, সেটার জন্য তার দায় নিতে হবে তো। শেখ মুজিবের আপনি একটা ছোট্ট করে কথা বলুন। শেখ মুজিব একটা বিস্ময়কর চরিত্র। কি উত্থান কি পতনে। ৭২ এর ২০শে জানুয়ারির আগের শেখ মুজিব একটা শেখ মুজিব। আর ৭২ এর ২০শে জানুয়ারির পরের শেখ মুজিব আরেকটা শেখ মুজিব। এটা আপনাকে মানতে হবে। তার আগে লক্ষ মানুষ তার জনসভায় গেছে। হুম, কিন্তু শেখ মুজিব যখন ৭৫ ১৫ আগস্টে মারা যায়, হুম। তার জানাজায় ১৭ জন লোক ছিল। আপনি আচ্ছা। বলবেন এটা ভয়ে না, ঘৃণার এবং তার প্রত্যাখ্যানের কারণে এই ১৭ জন। কারণ জিয়া রহমানও মারা গেছেন। তিনিও প্রেসিডেন্ট ছিলেন। হু, হু, শেখ মুজিব মারা যাওয়ার পথে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট। তার হুম, ছায়া হিসাবে ছিলেন। আর জিয়া রহমানের মৃত্যুর পরে তার ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাত্তার সাহেব সরকারে ছিলেন। সরকার আওয়ামী লীগের ছিল ওখানে, বাকশালের হু, হু। সরকার ছিল আর এখানে তো বিএনপি সরকার। তাহলে ভয় কিসের? তার মানে তাজউদ্দিন আপনি সাহেব ওইটার সূত্র ধরেই বলছেন ওই যে ৭৫ ঠিক, ১৫ই ঠিক আগস্টের না, হত্যাকাণ্ড এবং আমি বলি। ২০২৪ এর আমি শেষ করি। গণঅভ্যুত্থান। হ্যাঁ, একটু শেষ করে দিই তাহলে শিওর। মানুষ যখন প্রত্যাখ্যান করে ঘৃণার একটা বিষয় হয়, সেই ঘৃণাটা অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। সে তার রাজনীতি দিয়ে, তার ক্রিয়াকর্ম শাসন দিয়ে সেই পরিস্থিতি তৈরি করে। কেউ যদি বলে শেখ মুজিবকে কেউ হত্যা করেছে, হত্যা করার মতো পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন। আর এখানে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি শেখ হাসিনা সৃষ্টি করেছেন। তার অফিস পুড়ানোর বিষয়টি তিনি সৃষ্টি করেছেন। কাউকে দোষারোপ করা ঠিক না। ফ্যাসিবাদ উচ্ছেদ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তো তাকে রক্ষা করতে হলে তাকে ফ্যাসিবাদকে রক্ষা করতে হবে। তো এটা তো সম্ভব না। গণতন্ত্রে আসতে হলে পরে কিছু মূল্য দিতে হবে। এটাই আচ্ছা। বাংলাদেশের আ পরিস্থিতি যেভাবে ঘটে। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আরেকটা বিষয় যেটা আমরা গণমাধ্যমে শুনছি বা আপনারা যখন এই অন্তর্বর্তী সরকারের সাথে বেশ কয়েকবার আপনারা বৈঠকে বসেছিলেন এবং আপনাদের মহাসচিব বলেছিল যে আপনারা সংস্কার প্রস্তাবে এই অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান। তবে হঠাৎ কি এমন হলো যে আপনারা এই যৌক্তিক সময় থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছেন? অথবা আপনারা কোনো এরকম জুজুর ভয় দেখছেন যা আপনারা সংকটকালীন সময়ে বিএনপি পড়তে পারে বলে মনে করে? কোথায় ইউটার্ন নিছি? কোন জায়গায় আপনি দেখলেন? না, পত্র-পত্রিকায় বলছে, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যে ইউটার্ন বিএনপি আর শব্দটা আমি আপনার কাছে ১ম শুনলাম। কোন আচ্ছা। পত্রিকায়, রেডিও, টেলিভিশনে এটা আমি শুনি নাই। মানে ১ম যৌক্তিক কথা সময় হচ্ছে বলতে আপনারা কি যৌক্তিক বোঝাচ্ছেন? শব্দ বলতে এটা বলছে যে আমাদের এখানে ৯০ র গণঅভ্যুত্থান হওয়ার পরে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন হয়েছিল। হু, অর্থাৎ হু, সাংবিধানিক সরকার সংবিধানকে রক্ষা করেছিল। মিস্টার
শাহাবুদ্দিন সাহেব, তৎকালীন প্রধান বিচারপতি। তো এখনো আপনার ১৬ বছর, তখন ৯ বছর মানুষ ভোট দিতে পারে না। আর এখন ১৬ বছর ভোট দিতে পারে নাই। হুম, তো তখন এটা ৩ মাসের মধ্যে সম্ভব হয়েছিল। এখন ৯ মাসের সরি ৯ বছরের ঘটনা আর এখনো ১৬ বছরের ঘটনা। তো এটা বেড়ে আরো ৩ মাস হতে পারে। তো ৬ মাস ধরলে তো যৌক্তিক সময় ধরা হয়। আপনি যদি আরো ৩ মাস ধরেন সেটাও যৌক্তিক হবে। কিন্তু সংবিধানকে যদি আপনি অনুসরণ করতে বা রক্ষা করতে বা আ রাখতে ব্যর্থ হয়, তাহলে শপথ ভঙ্গ ঘটনা ঘটবে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সংবিধানে একটি সরকারের পরে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ঘটনা আছে। তো এটি হুম, একটি গণঅভ্যুত্থানে সরকার, এটা অনেকেই বলছেন, আমিও বলি। তো এটা দৃষ্টান্ত আছে আরেকটি গণঅভ্যুত্থানে ৯০ দিন রক্ষা করা সম্ভব হয়েছিল। এখন করতে অসুবিধা কি? সেহেতু বাংলাদেশের আপনার দূরের দিকে তাকানোর দরকার নেই। বাংলাদেশের ভিতরে সব ঘটনা আছে, সব দৃষ্টান্ত আছে। সেইজন্য আমরা বলেছি যে ভোটিং এর মিনিমাম ভোটিং পাওয়ারটা আমি দিতে পারছি না মানুষকে। তাহলে আর হুম। আমাদের কিসের সংস্কার করব আমি? মানুষ যে ভোট সামান্যতম দেবে ভোটিং সেই দুদু ভাই সেই ভোটের জায়গাটা তো গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সেটাকে নষ্ট করে ফেলছে। আপনি নির্বাচন কমিশন বলেন, অন্যান্য প্রশাসনিক কাঠামোর যেগুলো বলেন, সেই কাঠামোগুলোকে এই ধ্বংসস্তূপ থেকে বের করে আনতেও তো মিনিমাম একটা সময় প্রয়োজন। এটা কোনো সময়ের ব্যাপার না। প্রয়োজনই নাই। আপনি এখন রাস্তায় বেরোলে পুলিশ ঠেঙাবে না আপনার। পুলিশ পর্যন্ত সময় করে দাঁড়াবে। কারণ সে জানে কিছুদিন তো যে জনগণের শক্তি কত তীব্র, কত ভয়ংকর, কত বিপদ এটা পুলিশ জানে এখন। প্রশাসনও জানে যদি গিয়ে বলে আওয়ামী লীগকে সিল মারেন, তার পাছার চামড়া থাকবে না। তখন কিন্তু টিএনও, ডিসি, এসপি পারলে সেখানে যেত। এখন ডিসি, এসপি, টিএনও বুঝে শুনেই কাজ করবে। জনগণের বিপক্ষে যাবে এটা ভাবার কোনো ওইটা ফ্যাসিজমের ঘটনা। আর এটি গণতান্ত্রিক একটা পরিবর্তিত অবস্থার ঘটনা। এখন যে প্রশাসন আছে, ওই যে বাংলা ভাষায় যেটা বলে টাল্টি-বাল্টি করলে তার খুব রক্ষা পাওয়া খুব কঠিন। আপনাকে সোজা লাইনে যেতে হবে এবং এটি সম্ভব। ডক্টর ইউনূস সাহেব কোনদিন রাজনীতি করেন। হু, হু। পরিবর্তনের পরে ইউনূস সাহেব আছে। তার আগে পর্যন্ত তো জেলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। প্রতিদিন একটা করে একদম। কেস হতো। তো ডক্টর ইউনূস তখন তৈরি হচ্ছিল সুটকেস গুছিয়ে জেলখানায় যাবে। এখন কিন্তু সুটকেস গুছানো তা না। তিনি দেশের প্রধান উপদেষ্টা। এমন যারা অন্যান্য উপদেষ্টা আছেন, তারাও কম নির্যাতনের মধ্যে ছিল না। কম আতঙ্কে ছিল না। এখন কিন্তু তারা সরকার পরিচালনা করছে। সেজন্য আমার কাছে মনে আছে পরিবর্তিত পরিস্থিতিতে হু, হু। আমরা কি করব সেটি জনগণের সামনে উপস্থাপন করলে জনগণই বুঝে নেবে। এই জনগণই বুঝে জনগণের নেবে। আপনার আরেকটা দৃষ্টান্ত বলি আপনার ছোট্ট করে। ৭১ এর মুক্তিযুদ্ধ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেন। তাতে তো কিছু যায় আসছে। তারা জাতিকে প্রস্তুত করেনি স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা তো ৭ই মার্চে ভাষণ দিয়েছিল। আপনি ভালো করে ওটা শুনেন। ৪ দফা তারা দিছিল। ক্ষমতা হস্তান্তর করেন। যদি পাকিস্তান কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তর করত ৭ই মার্চের পরের দিন ৮ই মার্চ, তাহলে তার ২৫শে মার্চ আসতো না। আসতো না? হুম। আসতো? আসতো না। না। হুম, সেইজন্যে মানুষ যখন তৈরি থাকে তখন যে প্রতিক্রিয়াটা হবে, সেখানে এত সাজন-গোজন এই যে ধ্বংসস্তূপের উপরে তৈরি করা, আমরা হুম, যেভাবে বলি না কেন, হুম, তারও একটা দৃষ্টান্ত আছে। ৯০ র গণঅভ্যুত্থান পরবর্তীতে ৩ মাসের মধ্যে মিস্টার শাহাবুদ্দিন সাহেব একটা নির্বাচন করেছিলেন দেশে-বিদেশে। সেটা প্রশংসিত হয়েছিল। হুম। তখনও তো এরশাদ সাহেব সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছিলেন। সেইজন্য আমার কাছে মনে হয় নিজের প্রতি আস্থা রাখা, মানুষের প্রতি আস্থা রাখা। তাহলে এটা কোন ফ্যাক্টর না। কোন মানে খুব কঠিন হবে এটা আমার কাছে মনে হয়। হুম, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা তো এখন মানে আপনাদের যে রাজনৈতিক মিত্র একসময় ছিল সেটি হলো জামাত ইসলামী। জামাত ইসলামীর সাথে আপনাদের আপনাদের এখনকার বর্তমান সময়ের কি অবস্থা? আপনারা কি একলা চলো নীতিতে হাঁটছেন নাকি এখন দ্বৈত ভিত্তিতে হাঁটছেন? আমরা তো মানে আন্দোলন করার মুহূর্তে আমরা ১ম এ যে ৪ দল ছিল, তারপরে ২০ দল ছিল সেটা আমাদের ভেঙে দেওয়া হয়েছে। যার অবস্থান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে। জামাত ইসলামও আন্দোলনে।
তার মতো করে ছিল। জামাতের সঙ্গে এখনো আমাদের সম্পর্ক আছে। জামাত গণতান্ত্রিক আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে। তাদের অনেক নেতাকর্মী তারা হারিয়েছে। বিএনপির অবস্থান থেকে আন্দোলন করেছে। আকাঙ্ক্ষাটা একই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তো জামাতের সঙ্গে আমাদের কোনো বৈরিতা এখন আছে এটা আমার কাছে মনে হয় না। এটা পত্র-পত্রিকার একটি কল্পিত ঘটনা। যে খুব দূরত্ব বাড়ছে, জামাত অন্যদিকে চলে গেছে। অতি সম্প্রতি মানে জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের মহাসচিব বলার পরে জামাতের প্রতিক্রিয়া যদি আপনি দেখে থাকেন তাহলে হুম, বিষয়টি কিন্তু সমর্থনই করেছে। তো গণতন্ত্র, দেশের স্বার্থ, স্বাধীনতা এইসব প্রশ্নে কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে জামাত কেন, বিএনপি কেন, সবাই এক। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু এখনো এক জায়গায় আছে। কেউ যদি মনে করে যে এরা সব দূরে গেছে এখন ফ্যাসিবাদ চলে আসবে, আসলে টের পাবে তারা। ঐক্য এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জামায়াতের আ আমির যে কথাটি বললেন, মিডিয়ায় আমরা শুনেছি, পত্র-পত্রিকায় দেখছি, "নো মাইনরিটি, নো মেজরিটি, উই ওয়ান্ট ইউনিটি।" এই ইউনিটি বলতে উনি কি বুঝিয়েছেন? মানে সেই দলে আপনারা আছেন, ডান, বাম সব মিলেই? আমার মনে হয় জামাত এটা আরো বিস্তৃতভাবে বললে, ব্যাখ্যা করলে আরো ভালো হয়। যেমন মাইনরিটি, বিএনপি অনেক আগে থেকেই বলেছে। মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে। আজকে না প্রায় ৪৫ বছর আগে। শহীদ জিয়া রহমান। এখানে মাইনরিটি বলে কিছু নাই। ধর্ম আছে, পেশা আছে। কিন্তু আমরা একটা জাতি। সেটা হলো বাংলাদেশী জাতি। বাংলাদেশী জাতীয়তাবাদ। তো তার মধ্যে উপজাতি আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো সেখানে আমি ধর্ম দিয়ে যেমন বিএনপি বিশ্বাস করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না। ধর্মীয় মূল্যবোধ, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা। এই মূল্যবোধটা থাকতে হবে। আমি ওই ধর্মনিরপেক্ষতার নামে সবথেকে বাড়ি বেশি দখল করছে কে? এখনো যদি আপনি জানেন সেটা আওয়ামী লীগ। সবথেকে বেশি তাদের উপরে অত্যাচার এবং নির্যাতন করছে কে? আওয়ামী লীগ। কিন্তু ধর্মনিরপেক্ষতা আছে এবং সেই জায়গায় অ্যা ইন্ডিয়ার কোনো মুখে তালা লাগাই দেয়। তারা যে জানে না তা না, জানে। কারণ হচ্ছে পরে ২-৪ টি হিন্দু আওয়ামী লীগের সময় মার খেলে তাদের সম্পত্তি দখল হলো। এর থেকে কয়েক হাজার গুণ তাদের স্বার্থ রক্ষা হয়। এই দেশটা কলোনিয়াল হিসাবে তারা ব্যবহার করত। সেইজন্যে বিএনপি বা ধর্মীয় দলগুলোর প্রতিও আমার কাছে মনে হয় তারা আওয়ামী লীগের থেকে বেটার। এইজন্যে এইখানে যে সংখ্যালঘু বলে আমরা কিছু মনে করি না। এটা মনে করছেন না। হুম, ওকে। আ আ বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে আপনার একটি বক্তব্য বেশ পত্র-পত্রিকায় এসেছে, মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে যে, আপনি বলেছেন গত ৫ই আগস্টের জুলাই অভ্যুত্থানের যে নেপথ্যের যিনি মাস্টারমাইন্ড, আপনি জনাব তারেক রহমানকে আপনি অভিহিত করেছেন। মানে এইটার নেপথ্যের ব্যাখ্যার, আপনি যদি একটু ব্যাখ্যা করেন নেপথ্যের ব্যাপারটা। নেপথ্যের ব্যাপারটা হচ্ছে যে নিরলসভাবে সে ১৬-১৭ বছর একটা মানুষ বিএনপিকে শুধু সুসংগঠিত রাখেনি, কার্যকরভাবে আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। ১ম এ তার মায়ের সঙ্গে দিয়েছেন। বেগম জিয়া গ্রেপ্তার এবং আ কারাগারে যাওয়ার পরে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই নেতৃত্ব দিয়েছেন। তার ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, মূল দলকে তিনি এই নিরলসভাবে ১৬ বৎসর তার দলের এই যেমন আব্দুস সালাম পিন্টু এখনো আসামি, ফাঁসির আসামি। তার দলের ব্যা ওই যে বাবর সাহেব, সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এখনো ফাঁসির আসামি। অসংখ্য ছাত্র যুবনেতা এখনো গুম। প্রায় ৮-৯০০ প্রায় গুম হয়ে আছে। যারা এই যে আমাদের ইলিয়াস আলী সিলেটের একটা হুম। ছাত্র সংগঠনের সে সেক্রেটারি ছিল না। একাধিকবার এমপি ছিল। বিএনপির সাংগঠনিক আজ পর্যন্ত ফেরত আসে। এইসব আ মানে আন্দোলনের মুখে তারেক রহমান সুসংগঠিতভাবে তিনি এটা করেছেন। আমি কখনো আমার দলের থেকে তিনি মাস্টারমাইন্ড এটা দাবি করা হয়নি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এক হুম, অপরিচিত বালককে বলা যায় কৃষি উত্তীর্ণ যুবক, যাকে আমেরিকার কেউ চেনে না। রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ ছিল কিনা, কোনো কাজ করেছেন কিনা, উনি কোন গর্ত থেকে এই ছেলেটিকে বের করে উনি নিয়ে গেছিলেন এবং সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড।
হু, হু। আমি প্রায় ৩৫-৪০ বছর ছাত্র রাজনীতির সঙ্গে কম বেশি কখনো সক্রিয়। এই যে এই বয়সেও ছাত্ররা আমাকে ডাকে। আমি কখনো ভাবতে পারিনি যে বিএনপির নেতা। যারা সাবেক ছাত্র নেতা, এই বয়সে ছাত্র ও কোন জায়গায় ছাত্র ছিল, কোন জায়গায় মাস্টার মাইন্ডে কাজ করছে, কোন গোপনে সাগরের নিচে এটা আমি জানি না। না আমি জানি না। এখন আপনি বললে আমি নামও বলতে পারব না। আমার কাছে খুব লাগে, আমরা এই সরকারকে সমর্থন করি, বিএনপি থেকে সমর্থন করে। একেবারে পরিষ্কারভাবে আমরা মনে করি এই সরকার ভালো কিছু করার জন্যই আসছে। কিন্তু জাতিসংঘে গিয়ে বেগম খালেদা জিয়া জেল খাটছেন গণতন্ত্রের জন্য। একটু কৃতজ্ঞতা থাকলে তার নামটা উচ্চারণ করতে পারে। তারেক রহমান সুদীর্ঘ ১২ থেকে ১৮ বছর বিদেশে আছে। এই জালিমের কারণে। সেই জালিমটা হচ্ছে শেখ হাসিনা। একবার উচ্চারণ করতে পারে। ৬০ লক্ষ মামলার কথা উচ্চারণ করতে পারতেন। যার অধিকাংশ বিএনপির। ৬০ লক্ষ আসামি। ভাবা যায় না। বিশ্বের কোন দেশে এরকম গণতন্ত্রের জন্য হয়নি। ২.৫ লক্ষ মামলা। ভাবা যায় না। একবারও আমরা জাতিসংঘের কিন্তু একজন মাস্টার মাইন্ড বলে একটা শব্দ উচ্চারণ করে ফেললেন। সাবেক হু, হু। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ক্লিনটনকে পরিচয় করে দিলেন। আমি খুব বিস্মিত হয়েছি। খুব বিস্মিত হয়েছি। তখন আমার কাছে মনে হয়েছে যে কথাটা আমরা বলি না, মূল সত্যিকারের যে মাস্টার মাইন্ড তার নামটা আসা উচিত। ভড়ং করার মাস্টার মাইন্ড এইসব না। হ্যাঁ, সমন্বয়করা বীর। তাদেরকে যদি নিয়ে গিয়ে পরিচয় করাতো ডক্টর ইউনূস, আমি কৃতজ্ঞ থাকতাম। কিন্তু একটা তার মানে আপনি নাম বোঝাতে চাচ্ছেন যে পরিচয়হীন পুরো রাজনৈতিক প্রসেসে বিশেষ করে আপনাদের গত ১৬ বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ ৫ই আগস্টের গণঅভ্যুত্থান সবকিছু সর্বোপরি আপনি অ্যাজ এ হোল আপনি এই কামিজটি করেছেন জনাব তারেক রহমানকে নিয়ে। শুধু কংস না, আপনি তারেক রহমানের আপনি সমন্বয়কদের সঙ্গে আলাপ করবেন, তাদেরকে ডাকবেন। সার্বক্ষণিক তারেক রহমান সাহেব তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাদের যেসব সাহায্য সহযোগিতা দরকার, কর্মী দরকার, নেতা, ছাত্রদলকে নির্দেশনা সব করেছেন। আমি একটা মানুষকে আমার দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এইজন্য বলছি না। আর হুম, উনাকে যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনের জন্য কোন আন্দোলনে তিনি ছিলেন না। হয়তো ওই হুম। কারণেও যে আন্দোলনে ছিল না সে মাস্টার মাইন্ড হিসেবে তার চিহ্নিত করতে সহজ হয়েছে। আপনি এই আচ্ছা আপনার জিনিসগুলো কথা যদি পরিষ্কার। ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা আন্দোলনকারীদেরকে অভিনন্দিত করার আগে আমি অন্য প্রসঙ্গে আ আমার জাতিকে টানে নিয়েছি। এটা হুম, হুম। দুঃখজনক। সম্প্রতি জনাব তারেক রহমানের একটি বক্তব্যে তিনি বলেছেন, আ "কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে।" আমি কোট করে বলছি। এই ষড়যন্ত্র আসলে কোন ষড়যন্ত্রকে তিনি বুঝিয়েছেন? যেই ষড়যন্ত্র নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এই যে চারিধারে ঘটনা দেখলেই তো বুঝতে পারবেন। যেখানে দাবির নামে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা। ফলে যে ছাত্ররা যেই ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে গণতন্ত্র। এখন খুব ঠুনকো বিষয়গুলো নিয়ে যেগুলো এখন প্রয়োজন ছিল না। হ্যাঁ, তাদের দাবির যৌক্তিকতা আছে। একটা বিশ্ববিদ্যালয় করার জন্যে যদি কোন প্রতিপক্ষ হামলার কারণে কোন শিশুর চোখ যায়, রক্তাক্ত হয়, এটা তো মানে গ্রহণযোগ্য না। আপনি দাবিনামাকে সচিবালয়ে আপনি আনসার বাহিনী ঢুকাই দিয়ে দখল করে নিবেন। এটা তো দাবি হতে পারে না। আপনি গত ৫০ বছরের ভিতরে এই যে সনাতনী নামে যে ঘটনা ঘটানো হলো, দাবি থাকবে না কেন? ভোট প্রাঙ্গণে গিয়ে মানে হুম, ৮০-৯০ ভাগ মানুষ যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ তার প্রতিনিধিকে আপনি কুপায় মেরে ফেলবেন। ভাবা যায়? এটা তো উস্কানিমূলক। যাতে কারা, মুসলমানরা কারা, তাদের কারা, উপর কারা করছে? আপনার কি মনে হয় কারা এই যে করছে? সনাতনপন্থী আপনি চট্টগ্রামের ঘটনা দেখলেন না? হুম। একজন অ্যাডভোকেটকে যেভাবে মেরে ফেলা হলো। এটা তো উস্কানিমূলক। যাতে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়। মানে তো কারা এই করছে যে এগুলো? আপনার কি মনে হয় আওয়ামী লীগ করছে? হ্যাঁ, আওয়ামী লীগ আওয়ামী লীগ তো দেশে ১০০ নাই। বার। দুদু ভাই, আওয়ামী লীগ তো না, ভেঙে না গেছে সব। ওরা ছাত্রলীগ আছে, যুবলীগ আছে। মুসলমানদের অধিকাংশই গেরুয়া পোশাক পরলে আপনাকে যদি গেরুয়া পোশাক পরে ওর মধ্যে ঢুকাই দেই, আপনি হিন্দু না মুসলিম বোঝা যাবে নাকি? আমাকে যদি গেরুয়া পোশাক পরে ঢুকিয়ে দেওয়া যায়, আমাকে কিছু মানুষ চিনে ফেলবে। কিন্তু তাহলে সরকার সবাইকে ধরছে চিনতে না পারবে কেন? এই আওয়ামী লীগকে যারা এটার সাথে যুক্ত তাদেরকে ধরছে না কেন? অ্যারেস্ট করছে না কেন? ইতিমধ্যে কিছু অ্যারেস্ট করছে। হু, হু। সরকার যদি অতটা পারত তাহলে তো আর এখানে এগুলো তো হতো না। কিছু তার ব্যর্থতা মানে আপনি বলতে চাইছেন যে এই আওয়ামী লীগ কখনো আ আনসার সেজে, কখনো রিক্সা লীগ, ব্যাটারি চালিত লীগ
বিভিন্ন কোনো কিছু বিভিন্ন সব আন্দোলন সংগ্রামের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে এই আন্দোলন সংগ্রাম করছে? হ্যাঁ, অবশ্যই। আওয়ামী লীগ পারে নাকি? লগি বৈঠা দিয়ে মানুষ পিটায় মেরে ফেলতে পারে। গণতন্ত্রের কথা বলে। এরকম দৃষ্টান্ত আছে না? আওয়ামী লীগ পারে নাকি? গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারে। আওয়ামী লীগ পারে নাকি? কেয়ারটেকার সরকারের নাম করে তারা ক্ষমতা দখল করে কেয়ারটেকার বাতিল করা। আর এই এরকম একটা ছোট, ছোট আন্দোলন করা আওয়ামী লীগের পক্ষে অসম্ভব। আওয়ামী লীগ হচ্ছে সেই শয়তানের শয়তান, যার সঙ্গে অন্য কোন শয়তানের তুলনা হয় না। আচ্ছা, আওয়ামী লীগকে আপনি শয়তানের সাথে তুলনা করছেন। তবে আরেকটি মজার বিষয় সেটি হলো আপনি কিছুদিন আগে আমরা আপনার একটা বক্তব্যে খেয়াল করেছি। আপনি সাবেক আ স্বৈরাচারী যিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে আপনি মনে করে খুব পরিচিত একটি গান খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছো? নাকি বদলে গেছো? মানে আপনি কি মেসেজ দিতে চাইলেন হাসিনাকে? এটা চুয়াডাঙ্গার সম্মেলনে আমরা পাশাপাশি বসেছিলাম আমাদের মহাসচিবের সঙ্গে। তো হঠাৎ করেই মানে গান প্রসঙ্গে আলাপ করতে গিয়ে এই লাইনটা আসে এবং আমার কাছে মনে হয়েছিল যে শেখ হাসিনা এখন কোথায় আছে, কেমন আছে? এটা হয়তো একটা আগ্রহ জানার দরকার। তার তো জেলখানায় থাকার কথা। তার হ্যাঁ, তো হ্যাঁ। বিচারের মুখোমুখি হওয়ার দরকার। কিন্তু সে তো বহাল তবিয়তে দিল্লিতে মিস্টার মোদির আপ্যায়নে আছে। তো হু, হু। আমার ওই কথাটাই সেখানে ছিল, "কেমন আছো? বড় জানতে ইচ্ছা করে।" তো আচ্ছা। এ এ এ এটা এই যে বাংলাদেশে যে ঠুস করে ঢুকে পড়বো, হ্যাঁ, এই হ্যাঁ। ঠুস শব্দটা তার খুব প্রিয়। ঠুস করে ফেলে দেবে বেগম খালেদা জিয়াকে পদ্মা নদী থেকে নিচে। ডক্টর মোহাম্মদ ঠুস ইউনূসকেও করে আমি বলেছিলেন সেই পদ্মা সেতুর ওখান থেকে ঠুস করে ফেলে যেন না মরে। ফেলে হ্যাঁ, আবার এই যে আছে না মানে চিকিৎসাধীন, চিকিৎসা তো দেয়ই নাই। তিনি এখনো মরণাপন্ন। প্রকাশ্যে তিনি সাংবাদিকদের মরে না কেন? হ্যাঁ। মানে কি ভয়াবহ একটা জি, প্রধানমন্ত্রী, আসলেই সাবেক সে প্রধানমন্ত্রীর অনাকাঙ্ক্ষিত। সমাধি একজন এবং সিনিয়র এই যে পলিটিশিয়ান ডক্টর হিসেবে অনাকাঙ্ক্ষিত। ডক্টর ইউনূস সাহেবের সমাধি ওকে পদ্মাতে চুবাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে না সারা বিশ্বে একজন বরণীয় স্মরণীয় ব্যক্তি। শুধু বাংলাদেশে না। সেই মানুষকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তার নীতি নিয়ে আমরা আলোচনা নানাভাবে করতে পারি। কিন্তু তাকে চুবাবো কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। পুলিশের সভানেত্রী বলছে। এটা ভাবা যায়? জানতে বড় ইচ্ছা করে প্রতিপক্ষ উনি তো রাজনৈতিক প্রতিপক্ষও ছিলেন না। কিন্তু যখন কম্পিটিটর হিসাবে কেউ ট্রিট করে তখন আসলে সেভাবে কি বলাই যায়? আপনারাও কি এরকম ক্ষমতায় আসলে এরকমই বলবেন নাকি? বিএনপি এরকম অশ্লীল রাজনীতি করেন। এমনকি শেখ মুজিব সাহেবের নিয়েও আমরা কোন কটূক্তি করি নাই। রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আমরা সমালোচনা করছি। তার সময়ের ইতিহাস আমরা তুলে ধরেছি। কিন্তু তাকে কখনো অশ্লীল ভাষায় মানে আমাদের নেতাকর্মী কোন জায়গায় বক্তব্য দিয়েছে এটা আমার কাছে মনে হয় না। এবং শেখ হাসিনা সম্বন্ধেও অশ্লীল ভাষায় মানে উনি যেভাবে বলেছেন, বেগম জিয়ার তো প্রশ্নই ওঠে না। তারেক রহমান সাহেবও বলে নাই। এই যেমন সাহস থাকলে আসো মানে তারেক রহমান সাহেবের সাহস নিয়ে প্রশ্ন তুলেছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সবাই। কিন্তু সাহসের যে বাড়াই যারা করতেন, তারা যে কোথায় গেছে এখন, সাহস যে কতখানি তাদের ছিল বা আছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সেইজন্য আমার মনে হয় রাজনীতিতে পারস্পরিক সমালোচনা যতই হোক, আ সৌহার্দ্যবোধ, হ্যাঁ, সেই সৌহার্দ্যবোধের সৌহার্দ্য, জায়গাটা আগের থেকেই সংকুচিত পারস্পরিক হয়েছে। মর্যাদা রেখে কথা বলা। আমার বিবেচনায় এটা অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এটা খুব জরুরি। আমরা যে বিষয়টি এখন দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের এটি ব্যর্থতা বলবেন না সফলতা বলবেন কিনা জানি না। এই গত ১০০ দিন অতিক্রম করলো। এই ১০০ দিনের বিচার বিশ্লেষণ আপনি কেমন দেখছেন? এবং বাজারে যে সাধারণ মানুষের যে অস্থিরতা, সাধারণ মানুষ যে বাজারে যেতে পারছে না, বাজারে মানে দ্রব্যমূল্যের যে আগুন, সেই আগুনে তো জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাচ্ছে। আপনি এটিকে কেমনে দেখছেন? না এটা তো আপনার অস্বীকার করার কোনো পথ নেই। যে পরিবর্তনের পর মানুষ মনে করেছিল যে বাজারটাও পরিবর্তন হবে। তো অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু বাজারে কোনো পরিবর্তন হয়নি। এখানে যে সিন্ডিকেট ছিল আগের মতোই তারা লুটপাট করছে। তারা মানুষের রক্ত চুষে নিচ্ছে বলব। কারণ যে বেগুনটা ওই উৎপাদনকারীর কাছ থেকে যে পয়সায় কিনছে ব্যবসায়ীরা, সেটা ঢাকায় এসে তার ৩ গুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ হলেও একটা কথা ছিল। কিন্তু এটা ৩ গুণ হয়ে যাচ্ছে। তো এখানে এই মধ্যস্বত্বভোগী বলে যে আছে মধ্যস্বত্বভোগী কারা? দাদুভাই মধ্যস্বত্বভোগীরা কারা? আগে তো জানতাম যে পুলিশ রাস্তায়, রাস্তায় বিভিন্ন চাঁদাবাজি করত। এখন তো সেই চাঁদাবাজিও বন্ধ হয়ে গেছে। তাহলে দামটা কমছে না, নাকি? না, না। চাঁদাবাজি বন্ধ হয়েছে এটা বলা যাবে না। নতুন রূপে পুলিশের যে চাঁদাবাজি থেকে ওখানে দেখা যায় কেউ না কেউ চাঁদাবাজি করছে। শ্রমিকের নামে
বা ব্যবসায়ীর নামে বা মানে বিশেষ গোষ্ঠীর নামে এগুলো হচ্ছে এবং এখানে একটা যাচ্ছে। আবার ব্যবসায়ীরা একজন মানে ক্রেতার উৎপাদককারীর কাছ থেকে নিয়ে আসছে, সে আবার আরেক হাত দিচ্ছে। অর্থাৎ ২-৩ টে হাত বদল হচ্ছে। হাত প্রতিবারই বদল এই হচ্ছে। জিনিসগুলো হ্যাঁ, হুম, প্রতিবারই বাড়ছে। শেষ পর্যন্ত কারওয়ান বাজারে এসে মানে যেটা সেন্ট্রাল ঢাকা শহরে, হুম। সেই জায়গাটাও দেখা যাচ্ছে একটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। ওই জায়গাটা আরো বেড়ে গেল জিনিসপত্রের দাম। তো এটা সরকারের আরো মনিটরিংটা আরো শক্ত করে হওয়া উচিত। এই জায়গাটায় আরো শক্তভাবে এই জিনিসটা দেখা। না হলে পরে এটা থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। আমার বিবেচনা। আপনাদের তো আপনারা কি এরকম কোনো সাজেশন দিচ্ছেন না এই অন্তর্বর্তী সরকারকে? যে আপনারা তো সরকারে ছিলেন, আপনারা ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। তো এই যে লেজুর বৃত্তিগুলো, এই যে হাত বদলগুলো, এইটা ঠেকানো যায় কিভাবে সেটা আপনারা অন্তর্বর্তী সরকারকে কোঅপারেট করতেই পারেন। আমরা বলি আমরা বলেছি এবং আমার কাছে মনে হয়েছে এই এই যে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, এই যে ছাত্রদের সবার সমর্থনে তো সে ক্ষমতায় আসে। কিন্তু তাতেও তো সে মানে যে কাজটা প্রয়োজনীয় সেটা করতে পারছে না। সেইজন্য আমরা বলেছি যে একটি নির্বাচিত সরকার, সেই সরকার যেভাবে দায়িত্ব পালন করতে পারবে, মানে ম্যান্ডেটটা আরো শক্তভাবে পালন করতে পারবে, সেটি খুব জরুরি। এর মীমাংসা এটা। তো কেয়ারটেকার সরকারও যে নির্বাচন বিরোধী এমন না। তারা যে কাজগুলো শেষ করে তারা এই জায়গায় আসতে চাচ্ছে। তো আমার মনে হয় যে এখন সময় এই বিষয়গুলো নিয়ে একটু ভেবে দেখা। ভেবে দেখা উচিত। কেয়ারটেকার ভেবে দেখা উচিত। বাজারটা খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত। নিরাপত্তাটা খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত। অর্থনৈতিক বিষয়টা খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত। তাহলে পরে একটা ফল পাওয়া যাবে। এখন তো সবই জরুরি। আসলে এখন তো সব বিষয়ই জরুরি। আমাদের অনেক দর্শক প্রশ্ন পাঠিয়েছেন। সেটি তারা জানতে চেয়েছেন যে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার শারীরিক বর্তমান অবস্থা এখন কেমন? এবং তার যদি অবস্থা ঠিক থাকে তাহলে তিনি বিদেশে যাচ্ছেন না কেন? সেটিও জানতে না, চেয়েছেন। আপনি যদি বলেন। ডিসেম্বরের মধ্যে উনি যাবেন। ডাক্তারদের মানে ক্লিয়ারেন্স ছাড়া প্লেনে ওঠা একটা লং জার্নি তো। হয় লন্ডনে না আমেরিকা বা কোন একটা দেশে যাবে। বেশ কিছুক্ষণ তো থাকবেন তিনি প্লেনে। সেক্ষেত্রে ডাক্তাররা যদি উপযুক্ত মনে না করেন তাহলে তো তিনি যেতে পারবেন না। যেতে পারছেন তো না। হ্যাঁ, কখনো ক্লিয়ারেন্স দিচ্ছেন এবং শেষ মুহূর্তে দেখা গেল যাওয়ার আগে বন্ধ করছেন। তবে এখন ধারণা করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ডিসেম্বরে হয়তো সপ্তাহ ২ এর মধ্যে তিনি যাবেন লন্ডনে। গত ২১শে তো নভেম্বর সেনাকুঞ্জে তিনি আমন্ত্রণে গিয়েছিলেন এবং সেখানে আমরা পত্র-পত্রিকা এবং Facebook, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি মানুষের যে একটা মানে একটা স্বস্তির নিঃশ্বাস। এই স্বস্তির নিঃশ্বাসকে আপনি কি হিসেবে দেখেন? বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, এমনকি তার শত্রুরাও তাকে পছন্দ করে। আমার কাছে মনে হয়েছে। তার প্রতিপক্ষরাও তাকে পছন্দ করে। এটা সেটা তিনি কিরকম? সেটা কিরকম গণতন্ত্র শত্রুরাও পছন্দ করে উনাকে? শত্রুরা এইজন্যই আমি বলি, আওয়ামী লীগও তাকে পছন্দ করে। তাকে সে মৃত্যুর দিকে বেগম ঠেলে খালেদা দিয়েছে। জিয়ার প্রধান শত্রু তো হাসিনা। সে তো পছন্দ করে না। না, হাসিনার কথা বাদ দেন। হাসিনা যদি আওয়ামী লীগ হতো তাহলে তো এভাবে পালিয়ে যেত না। ওবায়দুল কাদের যদি আওয়ামী লীগ হতো, এইভাবে একটা দলকে ধ্বংস করতে পারে না। এই যে আচ্ছা। নেতা কর্মীরা আছে, তাদের অনেকে আছেন যারা ইলেকশন করে জিতার মতো ছিল। তাদেরকেও সে গণশত্রুতে রূপান্তরিত করে। আওয়ামী লীগে একে ইন টোটো একেবারে ধ্বংসকারী প্রতিষ্ঠান ১-৮ জন আপনি ভালো লোক ছিল না তারা। তাদেরকেও সমাজে একটা ধ্বংসকারী হিসাবে এই হাসিনা, এই ওবায়দুল কাদের বা এই যারা নেতৃত্ব ছিল তারা চোখ পুকে এনে রাষ্ট্রপতি করছে। তাদের দলে আরো সিনিয়র নেতারা তো ছিলেন। হুম, অনেকে পরিচিত নেতারা ছিলেন। তাদেরকে কিন্তু শেখ হাসিনা মিনিমাম মানে সম্মান বা শ্রদ্ধা দেখিয়েছে আমার কাছে মনে হয়নি। দূর থেকে আমি এটা আমার কাছে দেখে মনে হয়েছে। আচ্ছা। চোখ পুকে কেউ চিনতই না। উনি হুম, দুদকের টাকার পাচারকারীদের একজন। এটা অনেকে দাবি করে বলে। এবং তার কাছ থেকে সুবিধা পাইছে পাচার করার প্রশ্নে। এটা আমাকে কেউ বলেছে। সেই হুম, জন্য কৃতজ্ঞতাবশত তাকে ওখানে বসাইছে। আচ্ছা। তো আমার কাছে মনে হয়েছে আওয়ামী হুম, লীগের শত্রু কেন? প্রতিপক্ষ থাকবেই। সেই প্রতিপক্ষ পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা এগুলো থাকতে হবে তো। করতে পারে। যেমন আপনি জামাত মানে আপনি ফেলে দিবেন। আপনি ফাঁসির দড়িতে ঝুলাই দিবেন। তারা তো সংগ্রাম করছে। হুম। এখন কি অবস্থা আওয়ামী লীগের?
গণহত্যাকারী দল হিসেবে তো আওয়ামী লীগ এখন বিচারের মুখোমুখি। তার মানে বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বেগম জিয়াকে পছন্দ করেন। অবশ্যই করে। আমি অনেক জায়গায় দেখেছি। কিন্তু এই লোকগুলোকে আওয়ামী লীগ এখন সামনে কখনো রাখে নাই। এখন তারাও পালিয়ে বেড়াচ্ছে। যারা পছন্দ করে তারাও পালিয়ে বেড়াচ্ছে। কারণ এই লোকগুলোকেও গণশত্রুতে রূপান্তরিত করছে হাসিনা। এটা আমার কাছে মনে হয়। বক্তব্য পরিষ্কার। আচ্ছা, আপনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, সংস্কার প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব হচ্ছে যে আপনারা প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এগুলো আপনারা তৈরি করার প্রস্তাব দিয়েছেন এবং এটার সাথে ক্ষমতার যে ভারসাম্য সেটি করার পরিকল্পনা আপনারা দিয়েছেন। ধরেন বিএনপি যদি সরকারে যায়, বিএনপি সরকারে গেলে আসলে প্রধানমন্ত্রী কে হবেন? বা আপনাদের যে এখন দলীয় অ্যা সভা দলীয় যে আপনার ভাইস প্রেসিডেন্ট, আ তিনি কি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাবেন নাকি তিনি প্রধানমন্ত্রী হবেন? মানে এই সংশয়টা বা এই প্রস্তাবটা কোত্থেকে আসলো? এটা পার্টির পক্ষ থেকে আপনার বোধহয় খেয়াল আছে 2030 বলে বেগম জিয়াই একটা কর্মসূচি ঘোষণা করেছিল। ভিশন দিয়েছিলেন তার আপনারা। হ্যাঁ, ভীষণ। যেটা পরবর্তীতে ২৭ দফায় রূপান্তরিত হয়েছিল। এটাই এটা কিন্তু ৩১ দফার যেটা রাষ্ট্র মেরামতের কথা বলা হচ্ছে, আমাদের দাবি হিসেবে বলা হচ্ছে, এটা কিন্তু সকল দলের মতামতের ভিত্তিতে ২৭ দফাটাই রূপান্তরিত হয়েছে ৩১ দফায়। সে ৩১ দফা একটা মুক্তি সনদ হিসাবে সারা জাতির কিন্তু আকাঙ্ক্ষার প্রতীকে রূপান্তরিত হয়েছে। এইসব ভালো করে পড়লে দেখা যাবে যে পরপর ২ বার প্রধানমন্ত্রীর কথা কিন্তু এখন নাই। পরপর। ২ নম্বর হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে সংসদীয় ব্যবস্থা, সেখানে অর্থাৎ রাষ্ট্রপতি কম বেশি এখন ঠুটো জগন্নাথ। অর্থাৎ এখন যে সিস্টেমে আছে, প্রধানমন্ত্রী যদি সুপারিশ না করে, হুম, সেই কাজটি রাষ্ট্রপতির পক্ষে করা সম্ভব। নিজস্ব কোনো উদ্যোগ না, তার পক্ষে সম্ভব। এইসব জায়গায় যে ভারসাম্যতার কথা মানে ভাবা হয়েছে, সেটা ভবিষ্যতে যেমন আমাদের অলরেডি ৭ টা পয়েন্ট আমরা উল্লেখ করেছি সংবিধান সংশোধনের প্রশ্নে। কমিশনের কাছে আমরা দিয়েছি। এই কথাও বলেছে, একটি নির্বাচিত সরকার বা নির্বাচিত পার্লামেন্টই সংবিধানে যে কেউ কিন্তু হাত দিতে পারে না। সুপারিশ হুম, করতে পারে। কিন্তু পরিবর্তন করতে হলে আপনাকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে কিন্তু করতে হবে। তার আগে এটা করার সুযোগ নেই। কিন্তু কি করব সেটি বলা সুযোগ আছে। তো বিএনপি আচ্ছা। কি করবে সেটা আমরা উল্লেখ করেছি ৩১ দফায়। আর সংবিধান কমিশন যেটা গঠন করা হয়েছে সেখানে আমাদের সালাউদ্দিন সাহেবকে সেই অ্যা সংশোধিত বিষয়টি উল্লেখ করে এসেছে। না, সেজন্য আগামী দিনে অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ। তা আপনারা যদি ইলেকশনে আসেন এবং রাষ্ট্র ক্ষমতা গঠন করেন, তাহলে যেহেতু উনি অসুস্থ, তার শারীরিক অসুস্থতা, এ কারণে উনাকে প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রীর পদ আপনার সৃষ্টি করবার জন্য এই প্রস্তাব দিয়েছেন। এটা কি ঠিক? কিন্তু এখনই এভাবে বলা ঠিক হবে না। এটা আপনার অস্বীকার করা যাবে না বেগম খালেদা জিয়া এককভাবে যে জনপ্রিয়তা তার এখনো পর্যন্ত আছে। সেটা আ মানে সেনা দিবসে আ হু, হু। সেনাকুঞ্জে যাওয়ার পরে এটা পূর্ণবার মানে বুঝাই গেছে। হ্যাঁ। আর গত ১৬ বছর ধরে জনাব তারেক রহমান সাহেব বিভিন্নভাবে পার্টিকে সংগঠিত করা, আন্দোলনকে পার্টিকে রাখা। তো তিনি যে ব্যক্তিত্ব অর্জন করছেন, আমরা কিন্তু ওই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আপনাদের নেতা কে? কে প্রধানমন্ত্রী হবে? এটা মানে উপহাস করা মানে ইঙ্গিত করত। আসলে বেগম জিয়া ছিলেন। তাকে তারা বলতো দণ্ডিত। আবার তারেক সাহেবকেও বলতো দণ্ডিত। কিন্তু দণ্ডিত মানে এটা তো আইনের মানে ঘৃণ্য একটা বা কোর্টকে মারপ্যাচ ছিল, হ্যাঁ, উনাদের। হ্যাঁ, মানে বানপ্যাচ এই দেখে দণ্ডিত, দণ্ডিত বলতে, বলতে উনি খণ্ডিত হয়ে গেলেন। ব্যাপারটা এরকম? তা বলতে পারে। খণ্ডিত মানে আচ্ছা। এমন খণ্ডিত যে দেশেই থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে বিএনপি এখন তার ২ জন প্রধানমন্ত্রী আছে। একজন তো বেগম খালেদা জিয়া আসেনি হু, হু। চেয়ারপারসন হিসেবে। আরেকজন হচ্ছেন জনাব তারেক রহমান। উপপ্রধানমন্ত্রী না। তিনি আমি মনে করি প্রধানমন্ত্রী। এমনটা তো যেটা আমি অনুমান করি যে বেগম জিয়ার নেতৃত্বে যে আগামী দিনে যে নির্বাচন হবে। তারপরে বেগম জিয়ার ক্ষমতা তার কাছে মানে নতুন একটা জাতির কাছে তরুণ নেতৃত্ব যেটাকে আমরা বলি, হু, হু। তারেক সাহেবই তো আছে। সামনের দিনগুলোতে তো সামনে আসবে। অর্থাৎ আমাদের এখন কার্যত ২ জন প্রধানমন্ত্রী আছে। দেখা যাক সামনে
মানে তাহলে কার্যকর পদক্ষেপ এটা এটা আমাদের অনেক দর্শকই প্রশ্ন পাঠিয়েছে। যদি এত সব কিছুই হয় তাহলে জনাব তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসছেন না কেন? ভয়টা কোথায়? ও কিছু, কিছু বিষয় থেকে আমার মনে হয় যার বিষয় তার হাতে ছেড়ে দেওয়া ভালো। তিনি যখন মনে করবেন যে এই মুহূর্তে তার যাওয়ার দরকার, তিনি চলে আসবেন। আমাদের দলের পক্ষ থেকেও সাধারণ নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে তিনি আসলে এখানে একটা জোয়ার সৃষ্টি হবে বাংলাদেশে। তিনি আসলে আ বলা যায় একটা মানে কি বলবো? এটা দেখার মতো একটি ঘটনা হবে। তো আর ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই বিষয়টি জনাব তারেক রহমানের। যদিও এটা আমার ধারণা খুব শীঘ্রই তিনি আসবেন, তা ফিরে আসলে আসবেন। তো ভালোই। আসলে তো ধরেন যারা এই যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে আসার চেষ্টা করছে, যদি জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেও যদি এগুলো বন্ধ হয়, তাহলে তো ভালো। জনগণ এটা উপকৃত হলো না? আসবে। আমি ধারণা করি খুব শিগগিরই তিনি চলে আসবেন। আচ্ছা। আপনার তো পরিষ্কার। আমরা দুদু ভাই একদম কথা বলতে, বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করতে চাই একটি কথা দিয়ে সেটি হলো আপনাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি একটি কথা বলেছিলেন একটি গণমাধ্যমে যে, "দেশকে নরক বানিয়ে পালিয়ে যাবে শেখ হাসিনা। এই নরককে বিএনপি স্বর্গে রূপান্তরিত করতে পারবে বলে কি মনে হয়?" ১০০ ভাগ। এটা আমি বিশ্বাস করি। কারণ বিএনপি যখনই সংকট এসছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন, ঠিক তেমনি ৭৫ পরবর্তীতে একেবারে ধ্বংসমুখ একটি জাতিকে তিনি আবার গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন। একদলতেই গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন। বেগম খালেদা জিয়াও দেখবেন একটা সামরিক স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য তিনি রাস্তায় নেমে এসছেন এবং কার্যকর আন্দোলন করে ৯০ এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান সাহেব দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও তারই নেতৃত্বে বিএনপি কার্যকরভাবে হাসিনা কিন্তু অন্য দলকে কিভাবে দেখেছে আমি মানে এই ক্ষেত্রে বলব না। তবে তাকে বিএনপি তার প্রধান মানে শত্রু। জয় তো বোধহয় পতনের কিছুদিন আগে বলেছে যে, আর কিছুদিন পরে আ বিএনপি জামাত বলে কিছু দেশে থাকবে না। থাকবে না। দেশে থাকবে হ্যাঁ, না। তিনি ধারণাই করতে পারেনি আসলে আওয়ামী লীগ থাকবে না, এইটা তিনি ভাবতে পারেন নাই। তো সেই কারণে আমার কাছে মনে হয় যেখানেই সংকট, সেই সংকট উত্তরণের জন্য বিএনপি কার্যকরভাবে নেতৃত্ব দিয়েছে। আগামীতেও সেটি আ দিবে এটা আমি প্রত্যাশা করি। নিশ্চয়ই বাংলার ১৮ কোটি মানুষ তাই বিশ্বাস করে। যে দলই ক্ষমতায় আসুক বিএনপি উম বিএনপি কি আওয়ামী লীগকে আগামী ইলেকশনে যদি যেটি হতে চায় বা যেটি হবে সেটিতে প্রত্যাশা করে নাকি করে না? আমি মনে করি যে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে এর দায়িত্ব কেউ নিতে পারবে না। নির্বাচন করবে না লুকিয়ে থাকবে না দিল্লিতে বসে থাকবে এটা তাদেরই ডিসিশন নিতে হবে। আজ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্যে জাতির কাছে ক্ষমা চায়নি। তো যাদের এই ধরনের গণহত্যার পরে ৩ মাস বসে থেকে এখনো মনে করে তারা সঠিক, তারা কি করে রাজনীতিতে ফিরে আসবে? এটা আমার কাছে মনে হয়েছে মানে তারা ভয়াবহ। তারা তো দুদু ভাই টুপ করে রাজনীতিতে ঢুকে যেতেও পারে। টুস টুকটাক এটা তাদের ব্যাপারে। আমার মনে হয় যে এই শক্তির উপরে ছেড়ে দেই। তারা কি হবে, কি করবে সেটা আমরা দেখি না। একটু অপেক্ষা করি। আপনাদের তরফ থেকে কোনো এরকম কোনো অবজারভেশন নাই বা কোনো নিষেধাজ্ঞা নাই যে আমরা তো এখন আগামী যে সরকার না। ইলেকশন হবে সেটাতে আমরা আওয়ামী লীগকে চাই না। আমরা তো এখন সরকার না। আমাদের যদি সরকার জিজ্ঞাসা করে, স্পষ্ট করে একটু বলবো, আমরা গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনাদের মহাসচিব সরকারের বলেছিল যে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছিল যে হ্যাঁ, কোনো যদি রাজনৈতিক আওয়ামী লীগকে ব্যাপারে প্রত্যাখ্যান করেছে এই জাতি, এই দেশ, এই জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের সৎসাহস যদি থাকে তারা জাতির কাছে ক্ষমা চেয়ে সামনে আসুক। সবথেকে বড় শক্তি হচ্ছে জনগণ। হুম। কাকে রাখবে আর কাকে বাতিল করবে। জনগণ যেমন মুসলিম লীগ আবার বিএনপিকে বা আওয়ামী লীগকে কিভাবে রাখবে না রাখবে জনগণ এটা কিভাবে সিদ্ধান্ত নেয়? জনগণ কি? জনগণ তো আসলে কি মানে ভোটে নির্বাচন ভোটের কথা আসলে বলছেন? বোঝা যাবে যেমন ৫৪ সালে মুসলিম লীগ ধুয়ে গেছিল। কিন্তু স্বাধীনতার দল ছিল 47 এ মুসলিম লীগ। ঠিক তেমনি গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে। হু। এখন যদি ভোটে আসে তাদের যে অহংকার সেটা ধুয়ে যাবে যদি বাংলাদেশে সত্যিকারের ভোট হয়। তারা আওয়ামী লীগ বলে কিছু থাকবে এটা আমি মনে করি না।
দুদু ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদেরও অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই তারা পেয়েছেন। আমাদেরও অনেক জানার বিষয় আমরা আসলে খোলাসা করতে পেরেছি দর্শকদের সামনে। আপনার সাথে বরাবরই কথা বলতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কারণ আপনি দীর্ঘ সময় আপনি কারাবরণ করেছেন, রাজনীতির মাঠে সক্রিয় আছেন এবং রাজনীতির বিভিন্ন কলাকৌশলী, বিভিন্ন কিছু দিক নির্দেশনা আপনার উপস্থিতি আমরা সবসময় পাই। আমরা নিশ্চয়ই এই ধারাবাহিকতা প্রত্যাশা করি। আপনার দীর্ঘ রাজনৈতিক জ্ঞান এবং সেই চর্চার মাধ্যমে দেশকে আপনারা একটু অন্য পজিশনে, যেটা আমরা এক্সপেক্ট করি, বিশেষ করে বাংলার ১৮ কোটি মানুষ যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো কাজ করুক এবং একটি সেই রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাক, যেই রাজনৈতিক বন্দোবস্তে সাধারণ মানুষ তথা বাংলাদেশের গণমানুষ যেন আপনি আপনার শত ব্যস্ততার মধ্যে থেকে আপনি আমাদের সময় দিয়েছেন। আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার ভালো থাকবেন। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।